আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছি। আজকে আমরা তোমাদের এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা শুরু করব। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অনেকটা জটিল একটা চ্যাপ্টার বলা যায়। এক হিসেবে সহজ, আবার এক হিসেবে জটিল। জটিল হয়ে যায় তখনই যখন তোমাদের চ্যাপ্টার 8-এর বেসিক থাকে না, অর্থাৎ চ্যাপ্টার 10টা খুব ভালো করে শেখার জন্য তোমার চ্যাপ্টার 8টা খুব ভালো পারতে হবে। বিশেষ করে চ্যাপ্টার 8-এর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যেটা ছিল, অর্থাৎ ওই চ্যাপ্টারের অর্ধেক অংশ যেটা ছিল, সেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা যদি খুব ভালো করে জানা থাকে তাহলে এই চ্যাপ্টারটা অনেকটা ইজি হয়ে যায়। তবুও অনেকের কাছে জিনিসগুলো জটিল লাগে, কারণ এই চ্যাপ্টারটা অনেকটাই হচ্ছে প্র্যাকটিক্যাল দিয়ে ভরপুর, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন প্রসেস আছে এবং এমন কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে যেগুলো আমরা সচরাচর আমাদের আশেপাশে পাই না। সো এই জন্য আমাদের এই কল্পনার মধ্যে জিনিসটা, বা আমাদের জন্য ব্যাপারটা কল্পনা করাটা একটু কঠিন হয়ে যায় আসলে, এবং ইমাজিনেশন না থাকলে জিনিসগুলো সবসময় কঠিন, আমাদের কাইন্ড অফ মুখস্থ করতে হয়। সো আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে সর্বোচ্চ সহজভাবে এবং সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার। একেবারে ফার্স্ট টু লাস্ট তোমরা এই চ্যাপ্টারের ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে একেবারে শুরুতে আমরা যেটা শুরু করব, দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে খনিজ সম্পদ, ধাতু অধাতু। প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে খনিজটা আসলে কি। সো খনিজটার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এক্সাম্পল দিয়েছি। দেখো তোমরা পেট্রোলিয়াম তেল দেখেছো, তেল না দেখে থাকলেও দেখবে হচ্ছে লাল লাল বিশাল বড় বড় গাড়ি প্রায় রোড দিয়ে যাতায়াত করতে দেখা যায়, পদ্মা যমুনা লেখা থাকে এবং পেছন দিয়ে লেখা থাকে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বা পেট্রোলিয়াম তেল, এরকম কিছু একটা। সো পেট্রোলিয়াম তেলটা হচ্ছে আমাদের একটা খনিজ, যেটা আমরা আমাদের পৃথিবীতে পাচ্ছি, অথবা তুমি বলতে পারো হচ্ছে লোহা, যেটা আমরা ভূপৃষ্ঠে পাই অথবা পৃথিবীর ভিতরে পাই, ভূগর্ভ যেটাকে বলি আমরা। সো তাছাড়াও আছে আমাদের প্রাকৃতিক গ্যাস, বাসাবাড়িতে তুমি যে গ্যাসে রান্না করতেছো, তোমার চুলার যে গ্যাস, তাছাড়া তামা ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান আছে, বিভিন্ন প্রয়োজনীয় উপাদান আছে যেগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে থাকে অথবা পৃথিবী গর্ভে থাকে, পৃথিবীর ভিতরে থাকে। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের মিনারেলস বা খনিজ। এখন কথা দাঁড়াচ্ছে যে মিনারেলস আলটিমেট ওয়েতে আমাদের কিভাবে ডিফাইন করা যায়, আমাদের বইগুলোতে আসলে কিভাবে সংজ্ঞায়িত করা আছে। তারা বলছে যে মাটির উপরিভাগে বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন বিভিন্ন প্রকার ধাতু বা অধাতু ইত্যাদি সংগ্রহ করে থাকি তাদেরকে খনিজ বলা হয়। তো আমি যেটা একটু আগে বলেছি সেটাই বইটার মধ্যে আর একটু ডিফারেন্ট ওয়েতে বইয়ের ভাষায় লেখা আছে, পরীক্ষায় তোমরা এই সংজ্ঞাটা লিখবে। এবং এখান থেকে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, যেটা এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে সবারই, মাইন সম্পর্কে আইডিয়া আছে না তোমাদের, যেখান থেকে আমরা মূলত খনিজগুলোকে উত্তোলন করি। তাহলে যেই অঞ্চল থেকে আমাদের খনিজ উত্তোলন করা হয় সেটাই মূলত আমাদের খনি। দেখো তার নামের মধ্যে একটা ব্যাপার আছে যে খনিজের নামটা ইংরেজিতে মিনারেলস কেন আসছে, কারণ মাইনিং এর মাধ্যমে, ইংরেজিতে মাইনিং শব্দের অর্থ হচ্ছে উত্তোলন করা বা নিষ্কাশন করা বা বের করে নিয়ে আসা। সো এখান থেকে ওই মাইনিং থেকে মূলত মিনারেল শব্দটা আসছে। এবং এ দেখো তুমি সংজ্ঞার মধ্যে এই জিনিসটা পেয়ে যাবা, খনিজ সংজ্ঞায় বলো অথবা খনিজের সংজ্ঞায় বলো। আশা করি আমি খনিজের ব্যাপারটা তোমাকে বুঝাইতে পারছি। এক কথায় পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবীর তলদেশে বা গর্ভে বা ভিতরে প্রয়োজনীয় যে ধাতু অধাতুগুলো আছে, উপাদানগুলো আছে, এই ধাতু অধাতু উপাদানগুলোই হচ্ছে আমাদের কি খনিজ হিসেবে বিবেচিত হয়। এখন চলে আসে এই চ্যাপ্টারের মূল উপপাদ্য বিষয় বা উপজীব্য বিষয়, যেটাই বলি মেইন আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের আকরিক, যেটাকে ইংরেজিতে আমরা ওরস ডাকি। ওরসটা কি? যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সেই সকল খনিজকে আমরা আকরিক বলি। তাহলে এখান থেকে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে দেখো প্রকৃতিতে আসলে খনিজ আছে অনেক, কিন্তু সকল খনিজ থেকে আমরা চাইলেই আমাদের প্রয়োজনীয় ধাতু বা অধাতুগুলো নিজেদের ব্যবহারযোগ্য করতে পারি না অথবা সংগ্রহ বা কালেক্ট করতে পারি না। কারণ খনিজ পদার্থগুলো আসলে আমরা যে কাঙ্ক্ষিত উপাদানটা খনিজ পদার্থ থেকে চাই সেটা কিন্তু একা একা থাকে না বা সেটা বিশুদ্ধ অবস্থায় থাকে না। আমরা একটা এক্সাম্পল প্রায় ব্যবহার করি, ধরো ব্যাপারটা অনেকটা এইরকম যে একটা আমার ধাতু দরকার জিঙ্ক, বাট এই জিঙ্কটা প্রকৃতিতে শুধু জিঙ্ক হিসেবে থাকবে না, জিঙ্কটা দেখা যাচ্ছে পরিবর্তিত হয়ে অন্য আরেকটা উপাদানে রূপান্তরিত অবস্থায় প্রকৃতিতে টিকে থাকতেছে।
ধরো সেটা আসলে জিঙ্ক না থেকে সেটা জিঙ্ক অক্সাইড হিসেবে থাকলো, সেটা জিঙ্ক কার্বনেট হিসেবে থাকলো, অথবা জিঙ্ক সালফেট হিসেবে থাকলো। সো এগুলো আসলে আমাদের খনিজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা কি জিঙ্কটাকে সহজে বের করে নিয়ে আসতে পারবো? জিঙ্কটাকে কি আমরা লাভজনকভাবে অপসারণ করতে সংগ্রহ করতে পারবো? অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার কাঙ্ক্ষিত উপাদান শুধু জিঙ্ক, এখানে অক্সিজেনটা প্রয়োজন না, কার্বনেটটা তোমার দরকার নেই, সালফেটটা দরকার নেই, তাহলে এদেরকে আমাদের ইলিমিনেট করতে হবে, এদেরকে বাদ দিতে হবে, আর জিঙ্ককে তোমার কালেক্ট করতে হবে। বাট এই কালেক্ট করার প্রসেসটা সবসময় ইজি হয় না, সকল খনিজের জন্য এই প্রক্রিয়াটা সহজ না। আমি একটা মজার এক্সাম্পল দিই, আমি জানি না ব্যাপারটা মজার কিনা, বাট সহজ। দেখবে আমরা যখন বাজার থেকে কোনো একটা জিনিস কিনতে যাই, ধরো এক্সাম্পলটা চিরা দিয়ে দেওয়া যায়, তোমরা কি চিরা দেখেছো কিনা কখনো? যে আমরা যখন চিরা আলটিমেটলি কিনতে যাই তখন কয়েকটা গ্রেডের চিরা পাওয়া যায় বাজারে, এবং এর মধ্যে দেখবা একটা বেশি দামি, একটু কম, আরেকটা একটু কম দামি, আরেকটু কম দামি। সো অনেকেই কি করবে যে একটু কম দামিটাই নেওয়ার চেষ্টা করবে, কারণ তাতে মনে হবে যে ব্যাপারটা প্রফিটেবল হচ্ছে। বাট দেখা গেল তুমি কম দাম দিয়ে যেটা কিনলে সেটা বাসায় আনার পরে যখন তুমি দুঃখিত, যখন তুমি সেটা ধুয়ে নিবে তখন দেখবে যে সহজে তার মধ্যে থেকে বালুগুলো আর সরে যাচ্ছে না, বা ময়লাটা সরে যাচ্ছে না। অর্থাৎ তুমি যে তোমার কাঙ্ক্ষিত উপাদান চিরা, সেইটা তুমি ভালো করে কালেক্টই করতে পারতেছো না, কারণ ওই চিরার মধ্যে এত পরিমাণে বালি, ধুলা অথবা হচ্ছে অন্যান্য উপাদান বা অবিশুদ্ধ উপাদান রয়ে গেছে যেগুলো তুমি সহজে আলাদা করতে পারতেছো না। তাহলে এইটা কি তোমার জন্য লাভজনক হইলো? নাকি তোমার জন্য লাভজনক হইতো ওইটা যে তুমি একটু বেশি দাম দিয়ে কিনলেও যেখানে বালি, ধুলা অথবা হচ্ছে ময়লা কম ছিল, যেটা পরিষ্কার করা সহজ ছিল। সো মেইন কথা দাঁড়াচ্ছে হচ্ছে এইটা, যে আমরা যে সকল খনিজ পদার্থগুলো থেকে লাভজনকভাবে আমাদের কাঙ্ক্ষিত ধাতু বা অধাতুটাকে সংগ্রহ করতে পারবো, সেই খনিজগুলোকে আজকের পর থেকে একটা স্পেশাল নাম দেওয়া হবে, সেটা নাম হয়ে যাবে আকরিক। সো আশা করি আমি এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারছি। যেমন আমরা এখানে লিখছি ওরস আর আ স্পেশাল টাইপ অফ মিনারেল। তাহলে ওরস হচ্ছে গিয়ে একটা বিশেষ প্রকৃতির খনিজ। সব খনিজ আকরিক হইতে পারবে না, তবে সকল আকরিকই মূলত কোনো না কোনোভাবে একটা খনিজ পদার্থ। তাহলে এখান থেকে আমরা যেমন লিখেছি যে গ্যালেনা একই সাথে খনিজ আকরিক, বক্সাইটও একই সাথে খনিজ আকরিক। গ্যালেনা তুমি দেখতে পাচ্ছ, গ্যালেনা নামটা থেকে ফিল করা যায় না, এই জন্য আমাদের আসলে মুখস্থ করতে হবে নামগুলো। যে তুমি গ্যালেনা পড়ার সাথে সাথে তোমার মাথায় আসতে হবে এটা যে লেড সালফাইড ছিল, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এইগুলোই হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক। যে তুমি যদি আকরিকের নাম এবং তার সংকেত না জানো, এই চ্যাপ্টার তোমার জন্য নাইটমেয়ার হয়ে ধরা দিবে, কারণ ধীরে ধীরে চ্যাপ্টারটা জটিল আর জটিল হতে থাকে। সেক্ষেত্রে তোমার বেসিক হচ্ছে এটা যে তোমার আকরিকের নামগুলো ঠুটস্থ করতে হচ্ছে। তোমার বইয়ে যে আকরিকগুলো দেওয়া আছে, আমরা আরও কয়েকটা এক্সাম্পল সামনে দেখব। গ্যালেনা, গ্যালেনার সংকেত কি? BVS বা লেড সালফাইড। এটা খনিজ, এটা আকরিকও। কেন এটা আকরিক? কারণ এই খনিজটা থেকে আমরা লেডটাকে লাভজনকভাবে নিষ্কাশন করতে পারতেছি বা সংগ্রহ করতে পারতেছি। অন্যদিকে বক্সাইট, বক্সাইট কিভাবে আসছে? প্রকৃতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে এবং তার সাথে প্রত্যেক এক অণুর সাথে 2 অণু করে পানি যুক্ত থাকে। এইখান থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করাটা প্রফিটেবল হয়, দ্যাটস ওয়াই এটা একই সাথে খনিজ এবং আকরিক। যখন আমরা সামনে যাব, দেখো তারা একটা এক্সাম্পল দিয়েছে বইতে যে কাদামাটি বলে কিছু একটা আছে। কাদামাটির নাম তোমরা শুনছো, তাই না? সো কাদামাটির মধ্যে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, কিন্তু লাভজনকভাবে নিষ্কাশন সম্ভব না। ঠিক এই কারণে কাদামাটিটাকে তুমি কি বলতে পারবে না? আকরিক ডাকতে পারবে না। কাদামাটিকে যদি বলতে হয় তাহলে তুমি খনিজ বলতে পারো, বাট এটা কখনোই আকরিক না। একই কথা বলা যায় আয়রন পাইরাইটের জন্য। তার মানে হচ্ছে আয়রন পাইরাইট যেটা আসতেছে সেটাও আমাদের কি হবে? এটা আমাদের শুধুই খনিজ, আকরিক নয়। তাহলে এখান থেকে একটা ব্যাপার খেয়াল রাখতে পারো, এই যে সালফারের যে ব্যাপারটা আসলো, পাইরাইট শব্দটা শুনলে একটু মাথায় রাখার চেষ্টা করবো যে সেখানে সালফার থাকবে। পাইরাইট শব্দটা শুনলে মনে রাখার চেষ্টা করবো যে সেখানে কি থাকবে? সালফার থাকবে। যেমন এটা আয়রন পাইরাইট, তার মানে কি আয়রনের সাথে কি আসতেছে? সালফার আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এখানে আমাদের বেশ কিছু আকরিক আমাদের বইতে লেখা আছে, এবং এই আকরিকগুলো সামহাও তোমাকে কি করতে হবে? ঠুটস্থ করতেই হবে।
যেমন তুমি দেখতে পাচ্ছ প্রথমে আমরা পাই এখানে হচ্ছে চালকোসাইট বা চেলকোসাইট যেটাই বলি, তোমাদের বইটাতে চালকোসাইট লেখা আছে, কিছু জায়গায় চেলকোসাইট লেখা আছে, সো দুইটাই লিখে রাখছি। এটা হচ্ছে আমাদের কপার সালফাইড, এবং কপার সালফাইডটা এই যে প্রকৃতিতে এইভাবে থাকে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে, এই যে তুমি যা দেখতে পাচ্ছ পাথরের মতো বা শিলার মতো দেখতে যে জিনিসটা, বড় একটা শিলা খণ্ড লাগতেছে, এই জিনিসটার মধ্যে কিন্তু শুধুমাত্র তোমার কপার সালফাইড থাকে না। আচ্ছা, প্রকৃতিতে উন্মুক্ত অবস্থায় কোনো কিছু থাকলে সেখানে কি একটা উপাদান থাকে? মোটেও না, সেখানে আরো অন্যান্য অনেক উপাদান থাকবে। সেখানে ধুলা থাকবে, বালি থাকবে, অন্য কোনো একটা উপাদান থাকতে পারে, অন্য কোনো একটা মৌল থাকতে পারে। কপারের সাথে দেখা যাবে কিছুটা আয়রন আছে, কিছুটা অ্যালুমিনিয়াম আছে। সো এটা আমাদের চেলকোসাইট বা চালকোসাইট, তার মানে হচ্ছে এখানে প্রধান উপাদান কপার সালফাইড। বেশিরভাগ উপাদানটা কি বলে, বেশি পরিমাণে হচ্ছে কপারটাই থাকবে, কিন্তু অন্যান্য আরো অনেক অপদ্রব্য এখানে থাকবে। সো সেম ওয়েতে একটু আগে যে বক্সাইটের নাম নিলাম, সো বক্সাইটের মধ্যে দেখো বক্সাইটের সংকেত কি ছিল, Al2O3 2H2O, বাট উপরে আমি লিখে রাখছি কি আয়রন অক্সাইড আর টাইটেনিয়াম অক্সাইড। তার মানে বোঝানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে আমাদের অপদ্রব্য। অপদ্রব্যের কনসেপ্টটা কি আমরা একটু পরে মনে হয় ডেফিনেশনটা দেখব। অপদ্রব্য হচ্ছে এমন কিছু উপাদান যে উপাদানগুলো আমাদের জন্য কাঙ্ক্ষিত না, যে উপাদানগুলো আমরা চাচ্ছি না। বক্সাইটের মধ্যে এমন কিছু উপাদান থেকে যাচ্ছে, ওই যে আয়রনের কিছু উপাদান, টাইটেনিয়ামের কিছু উপাদান, যারা আমাদের কোনো প্রয়োজনে আসবে না, অথবা বক্সাইট খুঁজতে গিয়ে আমরা মূলত এদেরকে যে ব্যবহার করার কোনো দরকার পড়বে না। কারণ তুমি যখন আসলে তোমার টার্গেট সেট করেছো তুমি অ্যালুমিনিয়াম নিষ্কাশন করবা, সেক্ষেত্রে তোমার আয়রনটা মুখ্য বিষয় না। তো আয়রন যদি থাকে, আয়রনের অক্সাইড যদি থাকে, সেটা তোমার জন্য অপদ্রব্য হিসেবে কাউন্টেড হবে। টাইটেনিয়াম যদি থাকে সেটা তোমার জন্য অপদ্রব্য হবে। আই মিন এটা আমাদের দরকার নাই, তাহলে এটা আমাদের কি করতে হবে, অপসারণ করতে হবে। তো এই হচ্ছে আমাদের অপদ্রব্যের এক্সাম্পল ছিল। তাছাড়াও তুমি দেখো এখানে চেলকোপাইরাইট হচ্ছে আমাদের একটা আকরিক, কপার অ্যান্ড আয়রনের সালফাইড। জিঙ্ক ব্লেন্ড যেটা জিঙ্ক সালফাইড। গ্যালেনাইটটাকে বললাম আমরা লেড সালফাইড, এটা দেখতে এরকম হয়। মার্কারির সালফাইড যেটা মার্কিউরিক সালফাইড বলবো, এটার নাম হচ্ছে সিন্নাবার। তাছাড়াও আমাদের আরও বেশ কয়েকটা আকরিক আছে, এখানে হেমাটাইট আছে। হেমাটাইট একটা আয়রনের আকরিক, শুধু পিওর আয়রন নাই। তারপর লিমোনাইট আছে, যেমন হেমাটাইটের সংকেত ইফ আই এম নট রং, ম্যাগনেটাইট হচ্ছে এইটা Fe3O4, আর হেমাটাইট হচ্ছে Fe2O3। অন দি আদার হ্যান্ড লিমোনাইট হচ্ছে Fe2O3 3H2O। বক্সাইটে থাকে 2H2O আর লিমোনাইটে থাকে হচ্ছে 3H2O। রুটাইল হচ্ছে একটু আগে দেখে আসা টাইটেনিয়াম অক্সাইড, বাট এইটা পুরোটাই হচ্ছে টাইটেনিয়াম অক্সাইডের আকরিক। এইখানে কিন্তু ও অপদ্রব্য না। কিন্তু একটু আগে যখন আমরা বক্সাইট নিয়ে আলোচনা করতেছিলাম, বক্সাইটে যে সামান্য পরিমাণে টাইটেনিয়াম অক্সাইড ছিল, সেখান থেকে টাইটেনিয়াম অক্সাইড যদি তুমি নিষ্কাশন করতে যাও তাহলে তোমার লাভ হবে না, তোমার লস হবে। তাহলে যখন রুটাইলে যাচ্ছ, সেটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম অক্সাইড, সেখানে বেশিরভাগ অ্যামাউন্ট কার থাকতেছে, টাইটেনিয়ামের থাকতেছে, তাই তখন সেটাকে তুমি টাইটেনিয়ামের আকরিক বা রুটাইল ডাকতেছো। ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের একটা আকরিক। ম্যাগনেটাইট তো দেখলাম, ক্যালামাইন জিঙ্ক কার্বনেট হবে। ক্রোমাইট হচ্ছে আমাদের ফেরিক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড, ফেরিক অক্সাইড বা ফেরাস অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের মিক্সচার। আমি এটা যদি এক্সাক্ট রিকল করি, এটা ছিল হচ্ছে আমাদের ফেরাস অক্সাইড আর হচ্ছে ক্রোমিয়াম অক্সাইডের মিক্সচার, FeO and Cr2O3, একসাথে দুইটা অক্সাইড থাকতেছে। তবে এইটা মেইনলি ক্রোমিয়ামের জন্য আমরা এই আকরিকটা ব্যবহার করি, অর্থাৎ ক্রোমিয়ামের পরিমাণটা এখানে বেশি থাকবে, সো এটাকে আমরা ক্রোমিয়ামের আকরিক ডাকতে পারি। তুমি মনে হয় একটা প্যাটার্ন খেয়াল করছো যে আমরা মূলত আকরিকগুলো ধাতুগুলোর জন্য আলোচনা করতেছি, এবং কোন ধাতুটার জন্য আলোচনা করতেছি সেটা তুমি দেখতে পাচ্ছ। যেখানে আমাদের টাইটেনিয়াম অক্সাইডের বলার কিছু না, এখানে আছেই টাইটেনিয়াম, তাহলে এটা টাইটেনিয়ামের আকরিক। এখানে আমাদের আছে আয়রন, তাহলে আয়রনের আকরিক। এটা ক্যালসিয়ামের আকরিক, এটা জিঙ্কের আকরিক, এরকম করে চলতে থাকে। আর মাঝে মাঝে দুই একটা যৌগ চলে আসে বা দুই একটা আকরিক চলে আসে যেখানে একাধিক ধাতু আসতেছে, সেগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রাধান্যটা কে পাচ্ছে। যেমন এখানে ক্রোমিয়াম প্রাধান্য পাচ্ছে, আশা করি বুঝাইতে পারছি। তারপর এখান থেকে তুমি যদি দেখো এই যে চেলকোপাইরাইট বা কপার পাইরাইট, যেহেতু নামটাই কপার দিয়ে আসছে, তার মানে এখানে প্রধান উপাদানটা হচ্ছে কে, কপার। আয়রন আমাদের জন্য এখানে মেইন এলিমেন্ট না, আমাদের টার্গেট থাকে এখান থেকে কপার নিষ্কাশন করা, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে কপারের আকরিক বলবো।
এই পর্যন্ত হয়ে গেলে আমরা একটু আগেই তোমার সাথে আলোচনা করেছিলাম হচ্ছে খনিজ মল নিয়ে, এবং খনিজ মলটার দিকে যদি আমরা একটু যাই, একটু যদি ডাইভ দেই, তাহলে দেখবা যে সংজ্ঞা কি বলছে। সাধারণত আকরিক থেকে যে ধাতু নিষ্কাশন করা হবে সেই আকরিক ব্যতীত অন্যান্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। আকরিকের সাথে মিশ্রিত থাকা এইসব পদার্থকে অপদ্রব্য বা খনিজ মল বলে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ায়, একটু আগে আমরা বললাম যে তোমার যে বক্সাইট ছিল, বক্সাইট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের আকরিক ছিল। সেই বক্সাইটের আকরিকের মধ্যে অ্যালুমিনিয়াম ছাড়াও আরও কিছু উপাদান ছিল যেগুলো অপ্রয়োজনীয় ছিল আমাদের জন্য। তাহলে ওই উপাদানগুলোকেই মূলত আমরা কি রাখবো, অপদ্রব্য নামে রাখবো। তাহলে বক্সাইটের আকরিকের মধ্যে, দুঃখিত একটু ভুল করতেছি, বক্সাইটের আকরিক বলতে বক্সাইট আকরিক অর্থাৎ অ্যালুমিনিয়ামের আকরিক যেটা। সো বক্সাইট আকরিকের মধ্যে মূলত আমাদের কি থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড তো থাকেই, অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2H2 তো থাকেই। তার সাথে আমাদের একটা উপাদান আসলো, সেটা কি ছিল, একটা না দুইটা, ওই যে আমাদের ফেরিক অক্সাইড Fe2O3 আর তার সাথে টাইটানিয়াম অক্সাইড। তাহলে এই যে Fe2O3 টাইটানিয়াম অক্সাইড কিন্তু আমাদের অপদ্রব্য হিসেবে কাউন্টেড হবে। কি হিসেবে কাউন্টেড হবে, অপদ্রব্য। আচ্ছা শুধু কি এটাই থাকে, উত্তর হচ্ছে না। তোমাদের বইতেই উল্লেখ আছে যে এই যে বক্সাইট আকরিকের সাথে আমাদের বা অ্যালুমিনিয়ামের আকরিকটার সাথে কিছু পরিমাণে বালুও থাকে। তাহলে এই বালুটাও কি হবে, আমাদের অপদ্রব্য বা অপ্রয়োজনীয় উপাদান হিসেবে পরিচিত হবে, যেটাকে আমরা খনিজ মল নামে রাখতেছি। আমাদের টার্গেটেড এলিমেন্ট বা টার্গেটের উপাদানটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়াম বাদ দিয়ে তার সাথে যা কিছু থাকতেছে সব কিছুই কিন্তু অপদ্রব্য। এটা বুঝে গেলেই হইলো। তাহলে এখন তোমার কাজ কি, এই চ্যাপ্টার আসলে কি নিয়ে আলোচনা করে? এই চ্যাপ্টার আলোচনা করে ওই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস নিয়ে, যে এখান থেকে আমরা আসলে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত উপাদানটা পেতে পারি। কিসের কাঙ্ক্ষিত উপাদান, আকরিকটাকে। যে আকরিক থেকে আমরা যখন ধাতু নিষ্কাশন করি বা আকরিক থেকে আমরা যদি ধাতু নিষ্কাশন করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা 5টা স্টেপ ফলো করব। দেখতেই পাচ্ছ, আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য আমরা প্রথমে পাই আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, দ্বিতীয়ত পাই আকরিকের ঘনীকরণ, তৃতীয়ত পাই ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, এবং চতুর্থত পাচ্ছি ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। এই যে আমাদের 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপের প্রত্যেকটা স্টেপকে আমাদের খুব ভালো করে ফিল করতে হবে। সো এখান থেকে ব্যাপারগুলো কিভাবে কাজ করতেছে, ব্যাপারটা খুব একটা কঠিন না যদি তুমি ধাপগুলোকে মনে রাখতে চাও। তবে প্রত্যেকটা স্টেপের ভিতরে আবার বিশাল এবং হিউজ বেসিক লাগে। কারো যদি বিক্রিয়াতে ভয় থাকে, চ্যাপ্টার 5, 6, 7 এগুলাতে যদি প্রবলেম থাকে, সাথে এইতে যদি প্রবলেম থাকে, তাহলে এই চ্যাপ্টারটা তার জন্য দুর্বোধ্য হয়ে ওঠে। সো আমরা চেষ্টা করি এগুলোকে এমন করে পড়ানোর, বিশেষ করে যাদের প্রবলেম আছে আগের চ্যাপ্টারগুলোতে, তাদেরও যাতে এই প্রবলেমগুলো না থাকে বা এই চ্যাপ্টারটা যাতে খুব ভালো করে সে শিখে ফেলতে পারে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম যে স্টেপটা, এই স্টেপটা খুব ইজিলি ফিল করা যায়। আচ্ছা তুমি একটা বিশাল বড় পাথরের খণ্ড পাচ্ছ বা শিলাখণ্ড পাচ্ছ, অর্থাৎ আকরিকগুলো প্রকৃতিতে যখন থাকে সেগুলো আসলে তোমার জন্য রেডিমেড হয়ে অবস্থায় নাই, তোমার জন্য আসলে সুন্দর অবস্থায় নাই যে তুমি নীলার ব্যবহার করলা, সেগুলো একেবারে সাথে মিলেমিশে বিশাল বড় বড় শিলাখণ্ডে রূপান্তরিত হয়ে আছে। তাহলে স্বাভাবিকভাবেই সেখান থেকে তোমার আকরিকটাকে যদি বের করতে হয়, তোমাকে আগে সেটাকে পাউডার করে ফেলতে হবে। পাউডার করে তোমার যে অপদ্রব্য ময়লা অথবা খনিজ মল, ময়লা বলা যাবে না, কেমিস্ট্রির ভাষা না এটা, সো অপদ্রব্য বা খনিজ মল আছে, সেই খনিজ মল অপদ্রব্যগুলোকে আলাদা করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে সেটাকে গুঁড়ো করে ফেলা, পাউডার করে ফেলা। আদারওয়াইজ তুমি তো সেখান থেকে অপদ্রব্যটাকে বেরই করতে পারবা না। দ্বিতীয়ত আমাদের এখানে আসছে আকরিকের ঘনীকরণ। ঘনীকরণটাকে তুমি ফিল করতে পারো একত্রীকরণ শব্দটা দ্বারা। আমরা যদি বলি একত্রীকরণ, তার মানে কি দাঁড়ায়, যে উপাদানগুলোকে একত্র করে ফেলা, উপাদানগুলোকে একত্র করে ফেলা। একত্র করে ফেলা বলতে আমরা কি বুঝতে পারি, যে ধরো আমার যে আকরিকটা ছিল, সেই আকরিকের মধ্যে তো মাঝে মাঝে বা ওর সাথে সব জায়গায় অপদ্রব্যগুলো ছিল। এখন অপদ্রব্যগুলো থাকার কারণে আকরিকের অণুপরমাণুগুলো পরস্পর থেকে দূরে দূরে ছিল। আমার কি করতে হবে, মাঝখান থেকে অপদ্রব্যগুলোকে বের করতে হবে আর আকরিকগুলোকে একত্রিত করতে হবে। এই যে একত্রিত করার যে প্রসেস, সেটাকেই আমরা আকরিকের ঘনীকরণ বলি। যেমন আমি স্টুডেন্টদেরকে একটা এক্সাম্পল দেই। ধরো একটা ক্লাসরুম আছে, একটা ক্লাসরুমে অনেকগুলো বেঞ্চ এবং স্টুডেন্টরা বসে আছে। ক্লাসরুমের বেঞ্চগুলো কিভাবে থাকে, একটা যদি
আপার বেঞ্চ থাকে বা হাই বেঞ্চ থাকে, একটা লো বেঞ্চ থাকবে। তাহলে একটা হাই বেঞ্চ আর লো বেঞ্চ থাকার কারণে প্রত্যেকটা বেঞ্চের স্টুডেন্টদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন হয়। বাট হোয়াট ইফ আমরা যদি মাঝখান থেকে বেঞ্চগুলোকে সরাই ফেলি, ধরো এটা আমাদের হাই বেঞ্চ, এটা লো বেঞ্চ, এটা হাই বেঞ্চ, এটা লো বেঞ্চ, আর এখানে কারা বসে আছে? আমাদের স্টুডেন্টগুলো বসে আছে। সো আলটিমেটলি আমরা যদি কি চাই, আমাদের স্টুডেন্টগুলোকে আরও কাছাকাছি নিয়ে আসতে চাই, তাদেরকে যদি আরও গ্যাদারিং অবস্থায় রাখতে চাই, কি করতে হবে? মাঝখানে থাকা এই বেঞ্চগুলোকে ইলিমিনেট করে দিতে হবে। তুমি যদি এই বেঞ্চগুলোকে ইলিমিনেট করে দাও, তখন গিয়ে দেখা যাবে তোমার যে স্টুডেন্টগুলো ছিল সেই স্টুডেন্টগুলো আরও কম জায়গার মধ্যে একত্রিত হইতে পারতেছে। তো স্টুডেন্টদেরকে একত্রিত করার কোনো কারণ নাই, তাদের মধ্যে এই ডিস্টেন্সটা থাকলে পরেই ভালো হবে। কিন্তু আকরিকের ক্ষেত্রে তো সেটা করা দরকার, কারণ আকরিকের ক্ষেত্রে আমরা মূলত বোঝানোর চেষ্টা করতেছি এই বেঞ্চগুলো মূলত অপদ্রব্য। আর অপদ্রব্য কি করছে? আমার যে স্টুডেন্ট, আমার যে আকরিক, তুমি স্টুডেন্টকে ভাববা আকরিক আর বেঞ্চগুলোকে ভাববা অপদ্রব্য। তাহলে অপদ্রব্য কি করছে? আমার আকরিকগুলোকে পরস্পর থেকে দূরে দূরে রাখছে। আমার কাকে লাগবে? আমার লাগবে আকরিককে। তাহলে আমি কি করব? অপদ্রব্যগুলোকে দূরে ফেলে দিব। তার মানে বেঞ্চগুলোকে তুমি যদি ফেলে দিতে পারো বা বের করে নিয়ে আসতে পারো, আকরিকগুলো গ্যাদার্ড হবে, অ্যাকুমুলেট হবে, এবং সেটাকে আমরা ডাকবো হচ্ছে আকরিকের ঘনীকরণ। এবার যদি 3 যাই, তাহলে বলা হলো ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। এই যে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা বোঝার জন্য আলটিমেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমার 4 নাম্বার স্টেপটা পড়তে হবে। তারা বলতে চাচ্ছে যে তুমি যে আকরিকগুলো নিচ্ছ, সেই আকরিকগুলোর মধ্যে হচ্ছে গিয়ে বা সেই আকরিকগুলোকে আমরা যদি একবার অক্সাইডে রূপান্তর করতে পারি, তাহলে সেখান থেকে ধাতুটা বের করে আনাটা সব থেকে সহজ হয়। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো আমরা একটু আগে এক্সাম্পল দেখেছি যে জিঙ্ক সালফাইড বলে একটা আকরিক ছিল। একটু যদি পেছনে যাই, দেখো এই যে জিঙ্ক সালফাইড ছিল, যেটার নাম ছিল জিঙ্ক ব্লেন্ড। সো এই জিঙ্ক ব্লেন্ড থেকে আমরা জিঙ্ককে অপসারণ করব যত সহজে, যে এখানে সালফারটা যত সহজে রিমুভ করা যায়। যদি জিঙ্কটা অক্সাইডে কনভার্টেড থাকতো, তাহলে সেখান থেকে অক্সিজেনকে বাদ দেওয়াটা আরও ইজি হয়ে যেত। ঠিক আছে, অক্সিজেনটাকে ইলিমিনেট করা ইজি এবং সেখান থেকে জিঙ্ক পাওয়াটা সহজ। আমি মজা করে বলি যে সালফারটা হচ্ছে কাইন্ড অফ একটা জোকের মতো। দেখবা জোক যেখানে বসতেছে, হাতে বা পায়ে যদি কোথাও বসে, সেটাকে সহজে কি করা যায় না? ছাড়ানো যায় না। ছাড়ানোর জন্য তোমার কিছু নির্দিষ্ট এলিমেন্টই আছে, ওই যে লবণ টাইপের কিছু একটা। সো ব্যাপারটা হচ্ছে বা লবণ জাতীয় কোনো একটা উপাদান, লবণ দিলে যেমন জোকটা পড়ে যায়, অথবা অন্যান্য কিছু উপাদান আছে যেগুলো দিলে জোকটা বডি থেকে রিমুভ হয়ে যায়। সো এই সালফারটা হচ্ছে আমাদের একটা জোকের মতো, যেটা জিঙ্কের সাথে লেগে থাকতে পছন্দ করে। তো তখন আমরা কি করি? সালফারটাকে বের করে আনতে চাই, এবং বের করে আনার জন্য আমরা কাকে ইউজ করতেছি? অক্সিজেনকে ইউজ করতেছি। অক্সিজেন হচ্ছে আমাদের সেই লবণটা। তাহলে অক্সিজেনটা কি করে? প্রথমে জিঙ্কের সাথে বসে যায় এবং সালফারকে বিদায় জানায়। লবণটা তোমার বডিতে লাগতেছে, বাট যোগ তো তোমার বডি থেকে বিদায় দিচ্ছে। এখন লবণ কি করতে পারো? তুমি ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু যোগ থাকলে সেটা পসিবল ছিল না। সো এখন আমরা অক্সিজেনটাকে চাইলে কি করতে পারবো? ওই যে লবণের মতো সহজে রিমুভ করতে পারবো। অর্থাৎ যখন একটা ধাতু অক্সাইডে রূপান্তরিত হয়ে যায়, তখন সেই ধাতুটার মুক্ত অবস্থায় ফিরিয়ে আনাটা সহজ হয়ে যায়। অর্থাৎ অক্সিজেনকে বের করে শুধু জিঙ্কে রূপান্তরিত করাটা সহজ হয়ে যায়, এবং শুধু জিঙ্কটাই মূলত আমাদের মুক্ত ধাতু। তাহলে এই যে শুধু জিঙ্কে রূপান্তর করার জন্য আমার কি করতে হইলো? ওই যে যোগ যেটা ছিল, সেই যোগটাকে রিমুভ করতে হলো। আমাদের যে সালফার ছিল সেটাকে রিমুভ করতে হলো। তাহলে 3 নাম্বার স্টেপে বলছে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। কেন আমরা অক্সাইডে রূপান্তর করব? কারণ অক্সাইডে রূপান্তর করলে পরে হচ্ছে গিয়ে সেখান থেকে ধাতুটাকে বের করে আনাটা সহজ হয়ে যায়। এখানে 5 নাম্বার একটা স্টেপ আছে। দেখো, এটা বলার আগে কিছু কথা বলা উচিত। আমরা বলি এইভাবে যে দুনিয়াতে কোনো পদার্থই 100% বিশুদ্ধ হয় না, সেখানে কিছু না কিছু ইম্পিউরিটিস থেকে যায়। সেটা 0.1% হইতে পারে, 0.01% হইতে পারে। তার মানে তুমি যে উপাদানটা চাচ্ছ, কাঙ্ক্ষিত উপাদানটা চাচ্ছ, সেই উপাদানটার সাথে কিছু না কিছু অপদ্রব্য থাকবেই। কেমিস্ট্রির ভাষায় এই ব্যাপারটা এইভাবেই প্রেজেন্ট করা হয় যে আমরা সব থেকে বিশুদ্ধ পদার্থটাও যদি নেই, তার মধ্যেও কিছু না কিছু পার্সেন্টেজ অফ ইম্পিউরিটিস থেকে যাবে, যেটা আমাদের কোনোভাবেই কাঙ্ক্ষিত উপাদান ছিল না বা এক্সপেক্টেড এলিমেন্ট ছিল না। তো সেখান থেকে আমরা আজকে যখন 4টা স্টেপ
ফলো করি, 4টা স্টেপ ফলো করার পরেও আমাদের 5 নাম্বার একটা স্টেপ ফলো করা দরকার হয়, এবং 5 নাম্বার স্টেপটাকে আমরা ডাকি হচ্ছে ধাতু বিশুদ্ধিকরণ। কি ডাকি? ধাতু বিশুদ্ধিকরণ। তার মানে কি? তুমি অলরেডি বুঝে গেছো। ওই যে বললাম যে উপাদানগুলোকে আমরা 100% বিশুদ্ধ অবস্থায় পাচ্ছি না, তুমি 4টা স্টেপ ফলো করছো, অপদ্রব্য বাদ দিয়ে দিছো, তবুও দেখা যাবে 4টা স্টেপ ফলো করার পরেও দেখা যাবে যে তোমার ধাতুতে কিছুটা অপদ্রব্য এখনো রয়ে গেছে। এরপরে আমরা 5 নাম্বার স্টেপটা ফলো করি, ধাতু বিশুদ্ধিকরণ করার চেষ্টা করি আরও, কিন্তু তবুও দেখা যায় কিছুটা ইম্পিউরিটিস থেকেই যায়। তবুও 5 নাম্বার স্টেপ পর্যন্ত আমাদের যেতে হবে, অর্থাৎ আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে করে আমাদের ইম্পিউরিটিসের পরিমাণটা সর্বনিম্ন হয়ে আসে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম যে আমাদের আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার কয়টা ধাপ আছে সেগুলো। তোমাদের কাজ হবে সুন্দর করে আকরিকগুলোর নাম মুখস্থ করা, তাদের সংকেত মুখস্থ করা, তার সাথে এই 5টা ধাপ ঠুটস্থ করা। ফার্স্ট টু লাস্ট যে ধাপগুলো ছিল এগুলো যদি ঠুটস্থ না হয় তাহলে তুমি কিন্তু এই চ্যাপ্টারের পরবর্তী স্টেপগুলো ভুলে যাবা। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছি। নেক্সট ক্লাসে আবার আমরা বাকিটুকু আলোচনা করব।